মার্শাল আর্টের সাথে ইন্ডিয়ার যে কানেকশনটা ভীষণভাবে রয়েছে। পরশুরাম বিষ্ণুর 6th অবতার কে লর্ড শিবা কিন্তু মার্শাল আর্ট শিখিয়েছিলেন এবং এই কালারি পায়াট শিখিয়েছিলেন একজন খুব ফেমাস অ্যাক্টর, এখন খুব পপুলার, বিদ্যুৎ জাম্বাল। ওনার থ্রু দিয়ে অনেকে জেনেছে কালারি পায়াটকে। লাঠি খেলার সাথে মার্শাল আর্টের একটা কানেকশন আছে, তো মার্শাল আর্টটাও কি ইন্ডিয়ার সাথে কানেক্টেড? শার্লক হোমস এর একটা জায়গাতে স্টিক নিয়ে একটা ফাইটিং আছে। তো এই লাঠি খেলাটাই কিন্তু বিভিন্নভাবে ইভলভ হয়ে শুধু ইংল্যান্ডে নয়, পৃথিবীর অন্য অন্য কান্ট্রিতেও কিন্তু মার্শাল ফর্ম নিয়ে তারা কিন্তু সেটা প্র্যাকটিস করে। তো শার্লক হোমস যে লিখেছে, তো কোনান ডয়েল কিন্তু একটা মার্শাল আর্ট প্র্যাকটিস করতো, সেটাকে তুমি বলছো যে কালারি পায়াটের সাথে কুংফুর একটা কানেকশন থাকে। হ্যাঁ, এটার মূল স্টাইল কিন্তু হোয়াইট ক্রেন কামফু। ক্রেন একটা পাখি, ওই পাখির ফর্মটাকে নিয়ে এসে কিন্তু ডেভেলপড হয়েছে ওকিনাওয়ান জায়গাটায়। 3টে গ্রামে বিভক্ত ছিল, সুরিটে, নাহাটে, তোমারিটে। আমরা জাপানে জেন বুদ্ধিজম বল, জেনের কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডটা বুদ্ধ সংস্কৃত ইউজ করেনি, তিনি ইউজ করতেন পালি ভাষা। ওকে, তো সংস্কৃতের যে ওয়ার্ড ধ্যান, সেটা পালি ভাষায় হয়ে যায় চ্যান, সেটা জাপানে গিয়ে হয়ে যায় জেন। মার্শাল আর্টে সবসময় শুনে ফায়ার সাইন, এয়ার সাইন, ওয়াটার সাইন, মানে এইগুলো কোথা থেকে এলো? এটার সাথে কি মেডিটেশন, স্পিরিচুয়ালিটি এগুলোর কোনো কানেকশন? দেখো, সূর্যের আলোকে যদি তুমি একটা জায়গায় ধরে রাখো, পুড়ে চোখে পুড়ে, তার মানে কি ওই যে একটা জিনিসটাকে তুমি কনসেন্ট্রেশন করে করে ফোকাস করে ওখানে যে আনলে, সেটা কিন্তু ওই জায়গাটা একটা বার্নিং সেন্সেশন তৈরি করে দেয়। এটা প্র্যাকটিস করে তোমার ব্রিদিং আর তোমার বডিলি মুভমেন্ট দুটোকে যদি ইন্টিগ্রেট করা যায়, ইট ক্যান ব্রিং আ ম্যাসিভ রেজাল্ট। এটা কিন্তু লোকের কাছে সুপার ন্যাচারাল মনে হতে পারে। তুমি যদি ব্রুসলির যদি 1 ইঞ্চ পাঞ্চ, এক্স্যাক্টলি 1 ইঞ্চ পাঞ্চ, এটাকে 1 ইঞ্চ, হ্যাঁ, তো ওইখানে কিন্তু ব্রুস ডেমনস্ট্রেট করেছে। ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট, গৌরব দা। ফার্স্ট অফ অল তো থ্যাংক ইউ আসার জন্য। কেমন আছো? অনেকদিন পর কথা হচ্ছে। খুব ভালো, খুব ভালো। ভালো আছো? একদম। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো মার্শাল আর্ট, যেটা খুবই একটা আন্ডারডগ টপিক বলতে পারো। মানে নাম তো সবাই শুনেছে, ব্রুসলি, ঠিক আছে, সবাই নাম শুনেছে, কিন্তু টপিকটার ব্যাপারে ডিটেলসে কেউ ডিপ ডাইভ করেনি বা করার সুযোগ পায়নি বলা যেতে পারে। তো আজকে আমরা সেই সুযোগটাই ক্রিয়েট করবো এখানে। তো আমার প্রথম প্রশ্ন সেটা হলো যে এই যে মার্শাল আর্ট, তুমি বলছিলে ওভার দ্য ফোন যে লাঠি খেলার সাথে মার্শাল আর্টের একটা কানেকশন আছে। তো এইরকম লাঠি খেলা তো আমি যতদূর জানতাম ইন্ডিয়াতে, তো মার্শাল আর্টটাও কি ইন্ডিয়ার সাথে কানেক্টেড? মানে কিভাবে ব্যাপারটা পুরোটা? হ্যাঁ, তুমি যেটা বলছিলে লাঠি খেলা, তো লাঠি খেলার সাথে মার্শাল আর্টের তো একটা লিঙ্ক আছেই। মানে লাঠি খেলা মানে তুমি ওটাকে মার্শাল ফর্মে ঘোরাচ্ছ, সেটা তো মার্শাল আর্ট বটেই। বাট আমি যেটা তোমাকে ফোনে বলছিলাম যে লাঠি খেলার সাথে একজন পপুলার ক্যারেক্টারকে এখানে আমরা যুক্ত করতে পারি, তার নাম হচ্ছে শার্লক হোমস। শার্লক হোমসের নাম আমরা সবাই জানি, আমরা সবাই গোয়েন্দা প্রেমী। তো শার্লক হোমস এর একটা জায়গাতে উনি একটা স্টিক নিয়ে একটা ফাইটিং আছে। তো শার্লক হোমস যে লিখেছে, দ্যাট ইজ আর্থার কোনান ডয়েল। তো কোনান ডয়েল কিন্তু একটা মার্শাল আর্ট প্র্যাকটিস করতো, সেটাকে পরবর্তীকালে লন্ডনে বার্চিৎসু বলা হয়, মানে একটা ফর্ম অফ মার্শাল আর্ট যেটা লাঠি খেলার থেকেই ইভলভ হয়েছে। ওই সময় ব্রিটিশরা যেহেতু ভারতে ছিল, ইন্ডিয়ান যে লেঠিল বাহিনী, ভারতীয় যে লাঠি খেলা, সেটা কিন্তু ওনারা অ্যাডপ্ট করেছিলেন। এটা অনেকেই হয়তো আমরা জানি না। তো এই লাঠি খেলাটাই কিন্তু বিভিন্নভাবে ইভলভ হয়ে শুধু ইংল্যান্ডে নয়, পৃথিবীর অন্য অন্য কান্ট্রিতেও কিন্তু পরবর্তীকালে মার্শাল ফর্ম নিয়ে তারা কিন্তু সেটা প্র্যাকটিস করে। ইভেন তুমি যদি এখনও বাংলাকে, আমাদের বেঙ্গলকে এক্সপ্লোর করো, তুমি কিন্তু এখনও লেঠেল বাহিনী পেয়ে যাবে যারা লাঠি খেলাকে ধরে রেখেছে। সো এটা খুব একটা ইন্সপিরেশনাল জায়গা। তো এটা তো একটা আছে। আরেকটা তুমি যেটা বলছে যে মার্শাল আর্টের সাথে ইন্ডিয়ার যে কানেকশনটা ভীষণভাবে রয়েছে, মানে এখানে আমি চলে যাব একটা ইন্ডিয়ান যে ফোকলোর আছে, যে লর্ড শিবা, মানে শিব ভগবান যাকে আমরা বলছি, তাকে কিন্তু একটা জায়গা থেকে আমরা ডিভোশনালি দেখছি, মানে ভক্তিভাবে তাকে আমরা দেখছি। একটা ভাব কিন্তু তিনি কিন্তু মার্শাল আর্টেরও ফর্মেশন করেছেন, যেটাকে আমরা কালারি পায়াট বলি। যেটা তুমি হয়তো জানো যে একজন খুব ফেমাস অ্যাক্টর, এখন খুব পপুলার, বিদ্যুৎ জাম্বাল, ওনার থ্রু দিয়ে অনেকে জেনেছে কালারি পায়াটকে। বাট এটা কিন্তু ওই লর্ড শিবার লিনিয়েজ ধরেই এসছে। মনে করা হয় যে পরশুরাম, যে লর্ড শিবার মানে যে বিষ্ণুর 6th অবতার, মানে 6ষ্ঠ অবতার, তো সেই অবতার কিন্তু কে লর্ড শিবা কিন্তু মার্শাল আর্ট শিখিয়েছিলেন এবং এই কালারি পায়াট শিখিয়েছিলেন, যেটাকে কালারি পায়াট টু অনেকে বলে। তো ওইটায় বলা হয় যে ওইটা শেখার পর পরশুরাম 108টা কালারি ইনস্টিটিউট তৈরি করেছিলেন অথবা ফর্ম তৈরি করেছিলেন কালারির সাব পার্ট। তুমি যদি যোগাতেও যাও, যোগাতেও কিন্তু 108 রকমের যোগার কথা বলা হয়েছে, 108 ফর্ম অফ
অফ ইয়োগা। 108ই বারবার রিপিট কেন হয়, এটা কিছু ব্যাপার? এটা একটা দেখো, এইটার আমাদের মানে অন্যভাবে এটার হয়তো অন্য লোকে অন্যভাবে এটার হয়তো ব্যাখ্যা করবেন, বাট আমাদের ক্ষেত্রে এটা একটা ওয়ান অফ দ্য ফর্ম। মানে 9কে তুমি যদি মাল্টিপল করো সেক্ষেত্রে কিন্তু তুমি 108ও পেতে পারো। তো এই যে আমাদের হয়তো ইন্ডিয়ান মাইথোলজিতে হয়তো 9 ফিগারটাকে হয়তো কোনো নিশ্চয়ই তারা কোনো কারণে হয়তো সেটাকে ইনক্লুড করেছেন। এটা আই থিংক ইনফিনিটিকেও হতে পারে, এইটা আমাদের মার্শাল আর্টের সাথে হয়তো লিঙ্ক নেই, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট ওই পরশুরামা কিন্তু মার্শাল আর্টের একটা ফর্মকে উনি প্র্যাকটিস শুরু করেন। তো পরশুরামের হাত দিয়ে কিন্তু মনে করা হয় যে সেই লর্ড শিবার যে লিনিয়েজ পরশুরাম ক্যারি করছে সেভাবে মার্শাল আর্ট কিন্তু ইভলভ হতে থাকে। ঠিক এই কালারিপায়াট সম্বন্ধে আমরা আরো জানতে পারি। একজন উইথ ইওর পারমিশন এটাকে একটু এক্সটেনশন করছি, যে একজন স্কলার ছিলেন, তার নাম হচ্ছে বোধিধর্মা। উনি একজন পল্লবা কিং ছিলেন সাউথ ইন্ডিয়ার। তো তিনি কিন্তু একজন বৌদ্ধিস্ট স্কলার, যিনি কালারিপায়াট জানতেন, কালারিপায়াট টু প্র্যাকটিস করতেন। তার সাথে তিনি মানে বুদ্ধিজমের একজন বড় মানে স্কলারলি পার্সন ছিলেন। তো ওই ফর্মটাকে উনি সেই সময় বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য উনি কিন্তু ইন্ডিয়া থেকে টিবেট হয়ে চায়নাতে গেছিলেন, চীনে গেছিলেন। তো চীনে গিয়ে কিন্তু উনি সেই সময় শাওলিন টেম্পলে যারা আমরা যে শাওলিনের যেটা ফ্যাসিনেশন সিনেমা দেখি আজকালকার দিনে, সেটা কিন্তু তিনি চীনে গিয়ে শিখিয়েছিলেন ওই শাওলিন মাঙ্কদের। মনে করা হয় ওই শাওলিন মাঙ্কদের যিনি তিনি শিখিয়েছিলেন সেটাই কিন্তু কালারিপায়াট পরবর্তীকালে সেটা কামফুর একটা ফর্ম ধারণ করে। এটাকে আমরা অনেকে কামফু এখনকার দিনে এটা খুব পপুলারলি মার্শাল আর্টে আমরা চিনি। এইভাবে একটা মার্শাল আর্টের কিন্তু রুট ইন্ডিয়াতে কিন্তু খুঁজে পাওয়া যায়। আচ্ছা, মানে তুমি বলছো যে কালারিপায়াটের সাথে কুংফুর একটা কানেকশন থাকে? হ্যাঁ, কানেকশন আছে। আচ্ছা, আমি যদি এটাকে দুটো অ্যাসপেক্টে ভেঙে দিই, একটা মার্শাল আর্টের একটা সবাই জানে যে একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট থাকে। মানে মার্শাল আর্ট যারা করে তারা ফিজিক্যালি ভীষণ কন্ডিশন হয়, ফিট হয়, কন্ডিশন হয়, তারা ফাইটার হয়। বাট আরেকটা কিন্তু পার্ট আছে, দ্যাট ইজ আ মেন্টাল অ্যাসপেক্ট। ওই মেন্টাল অ্যাসপেক্টের বড় অবদান কিন্তু বোধিধর্মার। মানে আমরা যেটা এখন জাপানে জেন বুদ্ধিজম বলছি, জেন মেডিটেশন অনেকে করেন। তো জেনের কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ইন্ডিয়া ওয়ার্ড, মানে ইন্ডিয়া থেকে যে রুট ওয়ার্ড ধ্যান, যেটা সংস্কৃতের ওয়ার্ড, সেটা যখন ইন্ডিয়া থেকে বুদ্ধ স্বয়ং তো কখনো সংস্কৃত ইউজ করেনি, তিনি ইউজ করতেন পালি ভাষা। তো সংস্কৃতের যে ওয়ার্ড ধ্যান সেটা পালি ভাষায় হয়ে যায় মানে চ্যান, সেটা জাপানে গিয়ে হয়ে যায় জেন। তো অনেকে বলে যে পালি ভাষা অথবা চাইনিজ একটা ইনফ্লুয়েন্স, ওই ধ্যান কথাটাই চ্যান, দেন জাপানে গিয়ে হয়ে গেল জেন। এভাবে কিন্তু তুমি ধ্যান করছো মানে তুমি জেনই করছো, মেডিটেশনই করছো, বাট তুমি ইন্ডিয়ান ধ্যানই করছো, বাট জাপানিজ প্রোনাউন্সিয়েশন জেন বলছে। আচ্ছা, এই যে তুমি মার্শাল আর্টে আমরা অনেক সময় দেখতে পেয়েছি ডিফারেন্ট স্টাইল অফ মার্শাল আর্ট, মানে লাইক যেটা অ্যানিমাল কি বলে, অ্যানিমাল মুভমেন্ট যেটাকে বলে। তো এটা ব্যাপারে এটা কোত্থেকে এলো আর কি? মানে দেখো, মানে এটা যদি আমি এভাবে নিই যে আমরা তো আলটিমেটলি হিউম্যান বিং, মানুষ। আমরা একটা সময় গুহায় থাকতাম, বনে জঙ্গলে আমরা এই কমব্যাট গুলো অ্যাকচুয়ালি পশু পাখিকে দেখেছি। আচ্ছা, একবার দাদা অ্যানিমাল মুভমেন্টটাকে একটু ইলাবোরেট করে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি বলছি যে মানে এই যে আমরা যে পশু পাখিদের থেকে যে শেখা, এইটাকেই পরবর্তীকালে মার্শাল আর্টের বিভিন্ন ফর্মে সেটাকে ইমপ্লিমেন্টেশন আছে। এইটা খুব বেশি দেখা যায় কামফু যারা প্র্যাকটিস করে, সেখানে মাঙ্কি স্টাইল, ইভেন তুমি কারাটে, দ্য পপুলার অফ কারাটে, আমরা পরে এটা হয়তো আসবো এই আলোচনায়। তো কারাটের কিন্তু যে রুট, সেটা কিন্তু একটা পাখি যেটাকে ক্রেন বলা হয়, সেটা সারস পাখির মতো একটা পাখি, তার থেকে কিন্তু কারাটের একটা জন্ম হয়েছে, মানে ওই একটা ফর্ম নিয়ে। এবার তুমি হয়তো দেখেছো কাটা যেটা হয়, এক্স্যাক্টলি, মানে তুমি দেখেছো হয়তো অনেক পপুলার যখন জ্যাকি চ্যানের অনেক সিনেমায় দেখি যে উনি স্নেক স্টাইল, মানে সাপের মতো হাত করে করছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমাদের মার্শাল আর্টের আছে। আমি তো মনে করি যে মার্শাল আর্টের যে এখন যেটা মডার্ন মার্শাল আর্ট আমরা বলছি, আমাদের বিভিন্ন লকিং সিস্টেম আছে, সাবমিশন আছে, সেখানেও কিন্তু এই অ্যানিমালিস্টিক মুভমেন্টকে আমরা নিয়েছি এবং সেগুলো কিন্তু ইউজও আছে অনেক জায়গায়, ভীষণ পাওয়া যায় সেই মার্শাল আর্টে সেই অ্যানিমালিস্টিক ইউজগুলো।
মানে যেরকম ভাবে ধরো তুমি যদি এক্সাম্পল বলো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি তোমাকে, ধরো তুমি কাউকে মারছো হাত দিয়ে, খালি হাত দিয়ে এরকম করে হিট করছো, তাতে তুমি যদি দেখা যাচ্ছে তুমি যদি হাতটাকে একটা সাপের আকার ধারণ করে হাতের যে এই যে এজটা, সেক্ষেত্রে পেনিট্রেশন ভ্যালুটা বেশি বেড়ে যাচ্ছে। তুমি যদি এভাবে কাউকে মারো তাহলে হিটিং অবজেক্টটা মানে তুমি যেখানে মারছো সেই জায়গাটায় ইম্প্যাক্টটা স্ক্যাটার করছে, মানে ছড়িয়ে যাচ্ছে। তুমি যদি একটা এইভাবে করো তাহলে তো এক্স্যাক্টলি তুমি ধরো ওখানে হিটটা করতে পারছো। এটা একটা অ্যাটাকিং স্টাইলের মধ্যে ভীষণ ভাবে অ্যাটাকিং এবং ডিফেন্সিভ দুভাবেই কিন্তু অ্যানিমালিস্টিক বিভিন্ন মানে ফর্মকে আমরা ইউজ করি। আচ্ছা, এই যে বিভিন্ন রকমের ফর্ম, এদের কি কোনো স্পেশালিটি থাকে যে কোনোটা অ্যাটাকিং বেশি সাপোর্ট করে, কোনোটা ডিফেন্সিভ বেশি হয়? হ্যাঁ, মানে এইভাবে তুমি যদি মার্শাল আর্টকে ক্যাটাগরিক্যালি ভাঙো সেক্ষেত্রে হতেই পারে তারা অ্যাপ্রোচ লাইনে সেটা হয়তো তারা কোনোটা হয়তো ডিফেন্সিভ বা কোনোটা হচ্ছে অ্যাটাকিং লাইনের উপর। বাট আমার মনে হয় সব মার্শাল আর্টই মানে দুটোকে কম্বিনেশন করেই ইউজ করে, মানে এক্স্যাক্টলি ওরকম করে বলা যায় না যে কোনটার উপর বেস্ট। দুটোই সবকিছুতেই দুটোই হচ্ছে একটা মার্শাল আর্ট, একটা ভাস্ট সাবজেক্ট, তার মধ্যে সাবপার্ট বেরিয়েছে অনেক। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি মানে তুমি একটা ধরো একটা ফুলকে তুমি তো একদিক থেকে দেখতে পারবে না, তোমাকে পুরো দিকটা দেখতে হবে, তাহলে বলবে ফুলটা সুন্দর। তো মার্শাল আর্টেও তেমনি, ডিফেন্সও যেমনি আছে অফেন্সও তেমনি আছে, দুটো মিলিয়ে ব্যাপারটা তৈরি। তখন তুমি বললে যে কারাটের ব্যাপারটা পরে আসছো। হ্যাঁ, কারাটের ব্যাপারটা নিয়ে হ্যাঁ, মানে কারাটের এখানে খুব ফ্যাসিনেটিং একটা হিস্ট্রি আছে। ওই যেই ফর্মটা নিয়ে গেল বোধিধর্মা, ধরো চাইনিজদের কাছে, চাইনিজরা শাওলিন টেম্পল, সেখানে ওদের একটা অনেক বছর একটা মার্শাল আর্টের প্র্যাকটিসের একটা ওরা গ্রাউন্ড তৈরি করে মার্শাল আর্ট প্র্যাকটিস করতো। মনে করা হয় ওদেরই কিছু চাইনিজ ট্রেডার, তারা তখন তো, এখন যেটা জাপান, তখন তো সেই সময় এরকম জাপান ছিল না, তখন জাপান অনেকটা ছোট ছিল আর বিভিন্ন আইল্যান্ডে তখন জাপান বিভক্ত ছিল। ওখানে একটা আইল্যান্ড হচ্ছে ওকিনাওয়া আইল্যান্ড। ওই ওকিনাওয়া জাপানের এখন একটা জায়গা, ওইখানে আইল্যান্ডের নাম তো মনে হয় অনেক এক্স্যাক্টলি। তো ওই হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওই ওকিনাওয়ান আইল্যান্ডে তখন চাইনিজরা আরো অন্যান্য দেশের লোকেরাও ট্রেডিং করতে যেত। ট্রেডার ছিল, দে অল আর ট্রেডার্স। তো ওই ট্রেডিং করতে গিয়ে মনে করা হয় ওখানকার নেটিভ যে ওকিনাওয়ান পিপল যারা ওখানকার থাকতেন, তাদেরকে চাইনিজরা এই মার্শাল আর্ট কালচার ইন্ট্রোডিউস করায়। এবং ওকিনাওয়ান লোকেরা তো চাইনিজ ভাষা বলতো না, ওরা লোকাল টার্মে এটাকে বলতো টে, টি-টে। আচ্ছা, টে মানে হচ্ছে হ্যান্ড। কারা, দ্য ওয়ার্ড কারাটে মিন্স, কারা মিন্স এমটি, টে মিন্স হ্যান্ড। ওরা শুধু টে কথাটা ইউজ করতো। ওরা বলতো চাইনিজ হ্যান্ড মানে চাইনিজ টে, ওরা ওইভাবে ব্যাপারটাকে টার্মিনোলজি ইউজ করতো। বাট তাহলে দেখা যাচ্ছে ওই যে চাইনিজ মানুষগুলো ওরা ওখানে গিয়ে লোকাল ওকিনাওয়ানদের সাথে মিক্সচার করে, কালচারাল এখানে মিক্সচার হয়েছে, হয়ে একটা আর্ট অফ কমব্যাট তৈরি হয়, দ্যাট ইজ কারাটে। এবং কারাটের কিন্তু ওখানে ওকিনাওয়া যে শহরটা, মানে সেই সময়কার যে ওকিনাওয়ান প্রভিন্স, ওরা বিভিন্ন গ্রামে বিভক্ত ছিল। যেমন আমাদের কলকাতাও যেমন সুধানটি, গোবিন্দপুর, তোমার কারাটে স্টাইল তো মানে মার্শাল আর্ট থেকে ডিফারেন্ট, মানে না মার্শাল আর্ট হচ্ছে না, মার্শাল আর্ট হচ্ছে ধরো একটা টোটাল একটা সেগমেন্ট। মানে তুমি যদি এভাবে বোঝো, ধরো তুমি মিউজিক কথাটা ইউজ করছো, মিউজিক, হ্যাঁ মিউজিক এর মধ্যে তুমি ক্লাসিক্যাল পাচ্ছ, অন্যরকম কর্ণাটিক পাচ্ছ, ফর্ম পাচ্ছ, তেমনি মার্শাল আর্টও তাই। তো ওইভাবে দেখা যাচ্ছে ওই চাইনিজ যে লোকগুলো এলো ওখানে, লোকাল পিপলদের ইনফ্লুয়েন্স করলো, করে ওদের সাথে কিন্তু একটা ফর্ম তৈরি করলো যেটাকে কারাটে টে বলছে, কারাটে বলছে। বাট এটার মূল স্টাইল কিন্তু হোয়াইট ক্রেন কামফু। কামফুর একটা পার্ট যেটাকে বলা হয় হোয়াইট ক্রেন, একটা পাখি, ওই পাখির ফর্মটাকে নিয়ে এসে কিন্তু মনে করা ডেভেলপড হয়েছে ওকিনাওয়ান, মানে ওই জায়গাটায় 3টে গ্রামে বিভক্ত ছিল, সুরিটে, নাহাটে, তোমারিটে। এই প্রত্যেকটা কথার পেছনে টে আছে, এক্স্যাক্টলি ওই টেটাই হচ্ছে মডার্ন কারাটে। আচ্ছা, এইভাবে কারাটেকে পরে ওটাকে বলা হয় যে মানে ট্র্যাডিশনাল কারাটে, মানে ওরা ট্র্যাডিশনালি প্র্যাকটিস করতো, ওরা খুব হার্ডকোর প্র্যাকটিস করতো সেই সময় এরকম টুর্নামেন্ট ছিল না আজকের দিনের মতো। ওরা কারাটেকে ইউজ করতো ফর সেলফ ডিফেন্স। ওইখানে ওই জন্য কিন্তু র ফর্ম আমরা এখনো খুঁজে পাই ওকিনাওয়াতে গেলে। এইভাবে ওকিনাওয়ান কারাটে পরবর্তীকালে ডেভেলপ করে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমার মানে নেক্সট প্রশ্ন যেটা, সেটা হলো না, আমরা এত মুভিজে দেখি যে যেমন ধরো চাঁদনি চক টু চায়না বলে একটা মুভি আছে, ঠিক আছে, ওখানে দেখাচ্ছে যে মানে পাতার মতন ভাসতে ভাসতে পড়ছে। এগুলো কি অ্যাকচুয়ালি মানে ওই মার্শাল আর্ট, কুংফু এগুলোর সাথে কানেক্টেড? কিছু ব্যাপার আছে এগুলো সত্যি কি হয়? এগুলো কতটা রিয়েল? দেখো, ব্যাপারটা হচ্ছে যে মানে সিনেমা তো সবসময় লার্জার দেন লাইফ দেখানো হয়, তো সেটা তো একটা জায়গায় রয়েছে, কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে বলো,
এগুলো কিন্তু জাস্ট একটা ফ্যাসিনেশন, মানে মানে এটার কোনো সাইন্টিফিক্যাল এভিডেন্স নেই, আর এটা সম্ভব না যে একটা মানুষ উড়ে উড়ে কাউকে গিয়ে ওই রেঞ্জে মারছে। আচ্ছা, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই সমস্ত মুভি দেখে যাতে কেউ মার্শাল আর্টে এনরোল না হয়, কারণ মার্শাল আর্টটা কিন্তু একটা হার্ড কোর জার্নি, এটা একটা ডিসিপ্লিন, এটা একটা লাইফ, তোমাকে সারা জীবন ডেডিকেটেড ভাবে থাকতে হবে। মানে আমি টিচারদের দেখেছি যারা 90 বছর বয়স, তারাও কিন্তু তখনও রিলেন্টলেসলি প্র্যাকটিস করে যাচ্ছে। তো এই যে ডেডিকেশনটা, এবং এটা খুব একটা বোরিং জার্নি, আই মাস্ট সে, কেউ যদি এটা দেখে ফ্যাসিনেট হয়ে মার্শাল আর্ট জয়েন করে, এইরকম ফ্যাসিনেশন আলা কিন্তু কিছু নেই। তো তাই ডেডিকেশনের ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক যে মার্শাল আর্ট ক্যান বিল্ড ইউ লাইক এ রিয়েল ওয়ারিয়ার। তোমার যে কন্ডিশনিং, মার্শাল আর্ট যদি সঠিক শিক্ষকের কাছে যাও, তোমার একটা রিয়েল ওয়ারিয়ার বানিয়ে দেবে। কিন্তু এইরকম ফ্যাসিনেশন আলা কোনো শক্তি তোমাকে দেবে না। তুমি হাত করলে ছিটকে চলে গেল, ইটস নট আ ফ্যান্সি, একদমই নয়, একদমই নয়। তো আমার আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমি মার্শাল আর্টে সবসময় শুনে এসেছি ওই ফায়ার সাইন, এয়ার সাইন, ওয়াটার সাইন, মানে এগুলো কোথা থেকে এলো বা এগুলোর ইম্প্যাক্ট কি, এটার সাথে কি মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, এগুলোর কোনো কানেকশন রয়েছে? দেখো, এগুলো তো রয়েছে, মানে এইটাকে তুমি যদি মানে আবার বলছি সুপার ন্যাচারালি যদি তুমি ভাবো, সেটা তুমি রিলেটেবল নয়। বাট আমি যদি এটাকে একদম রিয়েলিস্টিক ভাবে দেখি, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান যে কনসেপ্ট আছে পঞ্চভূতা, 5টা ভূত যে আছে আমাদের, 5টা এলিমেন্ট বলা আছে মানে ইন্ডিয়ান মানে ট্র্যাডিশন ওয়াইজ, সেরকম চাইনিজরাও কিন্তু ওই 5টা সিম্বলে বিশ্বাস করে। তুমি যেটাকে বলছো অগ্নি, ফায়ার বা আর্থ, বা তোমার হচ্ছে উইন্ড, তোমার হচ্ছে আকাশ, এইরকম যেটাকে স্পেস বলছি আমরা, এরকম কিন্তু 5 এলিমেন্টাল থিওরি চাইনিজদেরও আছে। এবার আমি আমার যেটা ভালো লাগার জায়গা হচ্ছে, এটাকে যদি আমরা এইভাবে দেখি যে 5টা এক্সপ্রেশন অফ প্র্যাকটিস। তুমি যদি এইটাকে এক্সপ্রেসিভ ওয়েতে ভাবো, যে ধরো আমি এয়ার লাইক কিছু করছি প্র্যাকটিস, যে আমার বডি হয়তো খুব লাইট মোডে এখন আছে, তুমি ধরো মেডিটেশন করছো, তুমি এটাকে ধরো ফায়ার লাইক মানে যেখানে তোমার বার্নিং একটা সেন্সেশন আছে, তুমি ধরো বক্সিং করছো, তাহলে তখন তোমার কিছু বার্ন হচ্ছে, সেটা ক্যালোরি বার্ন হোক বা হোয়াট এভার কিছু বার্ন হোক। অথবা তুমি ধরো ভাবছো যে আমি আর্থ গ্রাউন্ড, তুমি ধরো একটা স্টান্স প্র্যাকটিস করছো অনেকক্ষণ, যেটাকে আমরা এখন এক্সারসাইজ ফিজিওলজি বলছি আইসোমেট্রিক মুভমেন্ট, একটা জায়গায় ধরে রাখা বডিকে, এই যে ব্যালেন্স করছো, এইটাকে অ্যাপ্লাইড জায়গায় আছে। এবার এটাকে তুমি যদি একটা স্পিরিচুয়াল জায়গায় নিয়ে যেতে চাও, সেটাও সম্ভব। মানে স্পিরিচুয়াল ইন দ্য সেন্স, মানে সেটাকে তুমি যদি এই 5টাকে তুমি যদি ধরে ধরে ডেভেলপ করো, তোমার মধ্যে কিন্তু একটা ওই সুপার ন্যাচারালিটি চলে আসবে। যে এই যে কুংফু, কারাটে, যা আমি দেখেছি মার্শাল আর্টে, মানে যেগুলো আর কি তুমি বলছিলে সাব পার্ট, তো সেগুলো সবকটাতেই দেখানো হয়েছে যে ওই মানে পেশেন্স, তারপরে মেডিটেশন, ঠিক আছে, এই জিনিসগুলোকে অনেক ফোকাস করা হয়, যে এগুলোর উপর ডিপেন্ড করেই আর কি এই আর্থ বেস বলো বা এই তোমার এয়ার, ফায়ার, এগুলোর উপর আর কি অনেক জিনিসপত্র কানেক্টেড আর কি। সেটাই আমি বলছি যে মানে যেগুলো মুভিতে দেখা, এগুলো কি অ্যাকচুয়ালিতে রিয়েল? দেখো, মুভিতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে হয়তো রিয়েল নয়, বাট কানেকশন আছে। কিরকম ভাবে? দেখো, আমাদের মাইথোলজিকেও তুমি যদি দেখো, আমাদের মাইথোলজিক্যাল যে সমস্ত ক্যারেক্টারকে আমরা বলছি যে তাদের সুপার ন্যাচারাল পাওয়ার আছে, তারা এই করেছে সেই করেছে, বাট অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার পোটেনশিয়ালকে বোঝাচ্ছে। মানে তুমি যদি সিক্স সেন্স বলো, আমি তো মনে করি যে বলে না সিক্স সেন্স আমার বেশি, আমি তো মনে করি যার ফিফথ মানে 5টা সেন্সটা তোমার বডিলি সেন্স আছে, তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, টেস্ট করতে পারছো, এই যে 5টা সেন্স তোমার কাছে আছে, এটার যদি তুমি একটা এক্সট্রিম এন্ডে নিয়ে যেতে পারো, তাহলেই তোমার সিক্স সেন্স বলে আরেকটা ডাইমেনশন ওপেন হয়ে যায়। মানে তোমার যে পোটেনশিয়ালিটি, ধরো তুমি ধরো এখন ভাবছো আমি 100টা পুশ আপস করতে পারি, সেটা যদি তুমি বাই এনি চান্স 120তে নিয়ে যাও, তাই তোমার মধ্যে কিন্তু একটা কিন্তু ইনহিউম্যান বলছি, মানে তোমার একটা সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসবে। ধরো একটা লিমিট পুশ করা, লিমিট মানে তুমি তোমার লিমিটলেস যে পসিবিলিটি, তুমি সেখানে রিচ করতে পারবে। মানে যেটাকে আমরা বলছি যে একটা টাইমে আমরা যে কতটা লিমিট করতে পারি আমরা কিন্তু নিজেরা জানি না। এই লিমিটলেস পসিবিলিটি এইটা কিন্তু তোমার মধ্যে এক্সপ্লোর করবে থ্রু মার্শাল আর্ট। মার্শাল আর্টে বারবার আমাদের বলা হয়েছে যে তুমি একটা মুভমেন্টকে মাস্টারি না করে নেক্সট মুভমেন্টে যেও না। মানে তোমার একটা মুভমেন্টে মাস্টারি করতে যদি 10 বছর টাইম লাগে, তোমাকে 10 বছরই দিতে হবে ডেডিকেটেড ভাবে। সো মার্শাল, তাই আমি বলছি ইটস আ বোরিং জব। মানে তুমি চাইলেই এখন যেটা দেখছো ফ্যান্সি কিক, ঘুরিয়ে কিক করছে, অক্ষয় কুমার সিনেমায় এরকম 360 ডিগ্রি কিক করছে, তো এগুলো দেখতে খুব লুক্রেটিভ, দেখতে খুব অ্যাট্রাকটিভ, কিন্তু রিয়েল লাইফে ওটাকে মাস্টারি করতে কিন্তু একটা প্র্যাকটিসের দরকার হয়। এটা নিশ্চয়ই আছে সেটা জায়গাটা, ঠিক বুঝতে পারো। তো এর সাথে এই মেডিটেশন বলছিল যেটা, স্পিরিচুয়ালিটি একটা কানেকশন। এইবার এখানে মেডিটেশনের ব্যাপারটা যেটা আছে, দ্যাট ইজ মেডিটেশন মানে লোকে এখনকার দিনে যেটা আজকাল খুব পপুলার একটা ওয়ার্ড মেডিটেশন,
বাট মার্শাল আর্টে মেডিটেশনটাকে অন্যভাবে দেখা যায়। ফিজিওলজিক্যালি আমি যদি জাপানিজ কালচার দেখি, জাপানিজ কালচারে একটা কনসেপ্ট আছে যে ওরা বলে যে আমাদের যে নেভাল মানে আমাদের যে এই যে বডির যে মিড সেকশন তার ঠিক একটু নিচে একটা পয়েন্ট আছে, জাপানিজ কল ইট একটা টান্ডেন, ওরা জাপানিজ ভাষাকে টান্ডেন বলে। আচ্ছা, টান্ডেন ওরা বিশ্বাস করে তুমি যদি ব্রিদিং প্যাটার্নটা তুমি ওইখান থেকে ব্রিদিং প্যাটার্নটা শুরু করো, চাকরার সাথে মানে ওটা আমি পরে আসছি, মানে তুমি যে ওখানে ঢোকো এটা আরেকটু বড় হবে ওই জায়গাটা, বাট আমি বলছি ওরা কি করে ওই বেলি ব্রিদিংটা ওরা প্র্যাকটিস করে, যে ব্রিদিংটা একটু ডিপ থেকে তোমার ভেতর থেকে আসে। এই ব্রিদিংটায় এখানে স্পিরিচুয়াল কানেকশন মানে হচ্ছে এখানে জাপানিজরাও বলছে চাইনিজরাও বলছে তোমার ওই সেন্টার থেকে তুমি যদি ব্রিদিং নেওয়া ব্রিদিং ছাড়া প্র্যাকটিস করতে থাকো, ওটাকে ওরা বলছে যে বডির ব্যাটারির মতো, ওই জায়গাটা চার্জ থাকে বডির, সেখান থেকে তুমি ব্রিদ আউট করছো একটা মুভমেন্ট, তুমি একটা পাঞ্চ করছো, ঘুষি মারছো। জেনারেলি পাঞ্চ করতে লোকে ভাবে কি যে পাঞ্চ করছে আমার খুব স্ট্রং হাতের মাসেল দরকার, বাট সেটা মার্শাল আর্ট বলছে না। মার্শাল আর্ট বলছে না, তোমার ওই সেকশনটা থেকে তুমি যদি পাঞ্চটাকে জেনারেট করতে পারো, ওই তোমার যেটা কোর সেকশন থেকে জেনারেট করতে পারো, তাহলে কিন্তু পাওয়ারটা এক্সপ্লোসিভ জায়গায় চলে আসে। আই ক্যান শো ইউ ইন রিয়েলিটি, এটা রিয়েলিটিতেও হয়, বাট রিয়েলিটিতে হয় মানে তোমার সুপার ন্যাচারালি তুমি কাউকে মানে কিছু করে দিলে সেটা হয়তো হবে না, বাট তোমার যে ন্যাচারাল পোটেনশিয়াল তার বাইরে গিয়ে তুমি এক্সিড করতে পারবে, এই জায়গাটা কিন্তু মেডিটেশন থেকে আসে। তুমি যদি টান্ডেন ব্রিদিং চোখ বন্ধ করে প্রত্যেকদিন তুমি যে ব্রিদিংটা প্র্যাকটিস করো, ওটাকে যদি ডিপ করো, তাহলে কিন্তু তোমার মধ্যে তোমার যে ছোট ছোট যে সেন্সেশন, মানে আমরা তো এখন খুব তাড়াতাড়ি রিলস দেখে অ্যাট্রাক্টেড হই এই জগতে, মানে এই দুনিয়ায়, তো সেক্ষেত্রে তোমার যে ওই যে সেন্সেশন মানে বাইরের ওয়ার্ল্ড তোমাকে অতটা বেশি চাপে ফেলতে পারছে না, নিজেকে কন্ট্রোল ধরে রাখা, এইটা কিন্তু তোমার ডিপ ব্রিদিং থেকে আসে। তাই মার্শাল আর্টে বারবার বলা হয় যে মেডিটেশন প্র্যাকটিস করতে। আরেকটা যেটা কারণ আছে, যেটাকে স্পিরিচুয়াল জায়গা আমি দেখি, প্র্যাকটিস করতে করতে তোমার মধ্যে একটা অ্যাগ্রেশন আসবে। ওই অ্যাগ্রেশন মানে আমি এটাকে অ্যানিমালিস্টিক বিহেভিয়ার বলতে পারি। মানে তুমি ধরো ডিউরিং প্র্যাকটিস তুমি 10 বছর প্র্যাকটিস করে ফেলেছো, তোমার তোমার মধ্যে তো একটা অ্যানিমালিস্টিক, মানে তুমি তো চাইলে কাউকে মারতে পারো, এইটাকে কে কন্ট্রোল করবে? ঠিক ওইটাকে বেরিয়ে পড়ানোর জন্যই তুমি যদি ব্রিদিং এক্সারসাইজ বা মেডিটেশন করো, তখন কিন্তু ওটাকে তোমার ডিপেন্ড হয়। এবার তুমি যদি চাকরাতে আসতে চাও, যেটাকে বললে চাকরা, মানে চো না কি বলে চাইনিজ, হ্যাঁ ওটাকে চি বলে চাইনিজরা, যেটাকে ওরা বলে দিস ইজ এ লাইফ ফোর্স এনার্জি, যেটা এই ইউনিভার্সকে চালাচ্ছে, যেটার একটা ইউনিট তুমি আমিও। ওরা বলছে যে ওই ডাইমেনশনটাকে যদি তুমি রিচ করতে পারো, মানে তুমি ওই চিটাকে যদি তুমি রিয়েলাইজ করতে পারো যে হোয়াট ইজ মাই চি, তাহলে কিন্তু তুমি ওটাকে ট্রান্সফারও করতে পারো থ্রু ইউর অ্যাকশন। মানে ধরো তুমি যদি চাইছো যে আমি এই টাইলসটা ব্রেক করব, আমি ইটটা ব্রেক করব, তো এটার জন্য ব্রেক করতে গেলে তোমার ফিজিক্যাল পাওয়ারের পরে যেটা লাগবে দ্যাট ইজ তোমার উইল পাওয়ার একটা, আর এবং তোমার একটা মাইন্ডসেট যে আমাকে এই পয়েন্টে মারলেই এটা এখান থেকে ভেঙে যাবে। ঠিক এই যে উইল পাওয়ারটা মানে এই যে কনসেন্ট্রেশনটা, এটা কিন্তু থ্রু তোমার মেন্টাল প্র্যাকটিস করে করে তৈরি হয়। এই প্রিসিশনটা মানে তুমি তো দেখেছো হয়তো সূর্যের আলোকে যদি তুমি একটা জায়গায় ধরে রাখো চোখে পুড়ে, তার মানে কি ওই যে একটা জিনিসটাকে তুমি কনসেন্ট্রেশন করে করে ফোকাস করে ওখানে যে আনলে, সেটা কিন্তু ওই জায়গাটা একটা বার্নিং সেন্সেশন তৈরি করে দেয়। এটা প্র্যাকটিস করে তোমার ব্রিদিং আর তোমার বডিলি মুভমেন্ট দুটোকে যদি ইন্টিগ্রেট করা যায়, ইট ক্যান ব্রিং আ ম্যাসিভ রেজাল্ট। এটা কিন্তু লোকের কাছে সুপার ন্যাচারাল মনে হতে পারে। তুমি যদি ব্রুসলির যদি ওয়ান ইঞ্চ পাঞ্চ, যেটাকে ওয়ান ইঞ্চ, হ্যাঁ, তো ওইখানে কিন্তু ব্রুস ডেমনস্ট্রেট করেছে কি করে বডির প্রত্যেকটা মাসলকে একটা অ্যালাইন করলে ওইখানে কিন্তু তুমি ওই ইম্প্যাক্টটা করতে পারবে। এটা কোনো সাধারণ মানুষের কাছে দেখতে লাগবে এটা সুপার ন্যাচারাল, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিস করলে কিন্তু তুমি ওই রেঞ্জে এবং ওর থেকেও বেশি ইম্প্যাক্টফুল কিছু করা যায়। আচ্ছা, তার জন্য তোমার ওই যে স্পিরিচুয়াল, আমার কাছে এটাই স্পিরিচুয়ালিজম, যে আধ্যাত্মিকতা, যে তোমার যে নর্মাল যে লিমিট যেটা তোমাকে সমাজ বেঁধে দিয়েছে যে রাজদীপ তুমি এইটুকুই করতে পারবে, এর বাইরে যাওয়া মানে স্পিরিচুয়ালিজম, মানে তোমার নিজের পোটেনশিয়ালিটির বাইরে যাওয়া, পোটেনশিয়ালকে এক্সিড করা মানে কি তোমার ওটাও তোমার পোটেনশিয়াল, তুমি হয়তো জানতে না ওই পোটেনশিয়ালিটিটা। এইটা হচ্ছে এই জার্নিটাই স্পিরিচুয়াল জার্নি। তো স্পিরিচুয়াল জার্নি আর ব্রিদিং যেহেতু কানেক্টেড, তাই জন্য স্পিরিচুয়ালিটি এবং ওই মেডিটেশন পুরোপুরি মার্শাল আর্ট। হ্যাঁ, মানে আমি তুমি ওখানে আমি আসবো যে ইন্ডিয়ান সিস্টেম আমাদের যেটা বলছে যে আমাদের বডিতে ধরো 7টা চক্র আছে, মানে তোমার একদম লোয়ার চক্র, তোমার একদম থেকে তোমার বেস চক্র, মানে আমাদের স্পাইনকে বোঝানো হয় যে 7টা সেন্টারে
এবং আমাদের যে আপার এবং মানে ফ্রন্ট এবং ব্যাককে মিলিয়ে 7টা সেন্টার করা হয়েছে। ঠিক, এই সেন্টারগুলো আমার মনে হয় যে এগুলো অ্যাকচুয়ালি পোটেনশিয়াল জায়গা। তুমি একটা চক্র মানে তুমি কনসেন্ট্রেশনকে এক জায়গায় নিয়ে যেতে পারো, তোমার এক একটা ডাইমেনশন ওপেন হয়ে যায়। আচ্ছা এক সেকেন্ড, আমি ওই একটা জিনিসের ব্যাপারে খুব জানতে চাই, সেটা হচ্ছে থার্ড আই। ঠিক আছে, তুমি তখন বলছিলে যে মানুষ যদি নিজের পঞ্চ ইন্দ্রিয় যদি খুব স্ট্রং করতে পারে, 5টা যে সেন্স সেটা যদি খুব স্ট্রং করতে পারে, তাহলে তার 6 সেন্স খুলে যায়। ওটা কি থার্ড আই ওপেন বলে? দেখো থার্ড আই ওপেন মানে এটা আমি যতদূর জেনেছি, যদি এগুলো মার্শাল আর্ট এর মানে কো রিলেটেড, ডিরেক্ট রিলেট করে না এই সমস্ত ব্যাপার, তো যেটা আমার যতদূর জানা যে থার্ড আই মানে হচ্ছে আমাদের বডির যে 7টা চক্র বলা হয়েছে, সেখানে আমাদের বিটুইন আওয়ার আইব্রোজ মানে এই দু চোখের মাঝখানে একটা জায়গাকে সেন্টারে, এটাকে আজ্ঞা চক্র বলা হচ্ছে। মানে সেখানে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে একটা বলা হয় একটা সিক্রেশন হয়। তুমি যদি ডিপ স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে থাকো তাহলে ওই জায়গা থেকে তোমার একটা সিক্রেশন হচ্ছে, সেই সিক্রেশন তোমাকে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেটাইকে বলা হয় থার্ড আই ওপেনিং। মানে আমি মনে করি তোমার একটা পারসেপশন খুলে যাওয়া, মানে তুমি ধরো যেটা তোমার নর্মাল পারসেপশন দিয়ে দেখছো, সেটাই তুমি মেডিটেশন করতে করতে হয়তো একটা স্টেজে আসতে পারে যখন তোমার একটা কনসেন্ট্রেশন বা তোমার ওয়ার্কটা, তোমার স্মুথনেসটা কাজ করা, সেটাকে সুপার ন্যাচারাল মনে হচ্ছে, সেটা বলা হয় থার্ড আই ওপেনিং। দেখো প্রত্যেকটা জিনিসের একটা তো লোককে কিছু দেখাতে হয় না, লোকে তো সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না, তাই এই জায়গাটাকে পয়েন্ট করা হচ্ছে যে তুমি যদি এখানে কনসেন্ট্রেট করো তাহলে তোমার এখান থেকে কিছু বেরিয়ে আসবে, তার মানে হচ্ছে তোমার নতুন একটা ডাইমেনশন ওপেন হবে। এখান থেকে এটা ফেটে কিছু বেরিয়ে আসবে না, বাট তোমার একটা নতুন ডাইমেনশন ওপেন হবে। সেটাতে কি হবে? সেটাতে যেটা বলছিলাম, তোমার যে বাউন্ডলেস পসিবিলিটি, মানে তুমি যে এই রাজদ্বীপ হয়তো সেই রাজদ্বীপকে, নতুন রাজদ্বীপকে এক্সপ্লোর করলো, এই জিনিসটা কিন্তু এবার এখন মডার্ন মানে সাইকোলজি, পজিটিভ সাইকোলজি বলে সাইকোলজি একটা ব্রাঞ্চ আছে, দ্যাট ইজ একটা খুব রাইটার আছে মিহান চিগজেনমিয়াই, আমি হয়তো প্রোনাউন্সিয়েশনটা ভুলভালও করতে পারি, ওনার একটা বই আছে ফ্লো বলে। আচ্ছা, ওই ফ্লোতে কিন্তু উনি এখন বলছেন যে, অনেকদিন আগেই যেহেতু বলেছেন যে মানুষ যদি নিজের কনসেন্ট্রেশনকে একটা জায়গায় নিয়ে আসতে পারে তাহলে সে কিন্তু অভাবনীয় কিছু করতে পারে। তো তার একদম সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বামী বিবেকানন্দ। তুমি যদি রিডিং হ্যাবিট দেখো, স্বামীজি যেভাবে বই পড়তেন, সাধারণ মানুষের পক্ষে সেটা পড়া সম্ভব নয়। মানে দুদিনে একটা বই শেষ করে দিচ্ছে কি, তুমি তো পারছি না। তার মানে তার কনসেন্ট্রেশনটা ওই জায়গায় নিয়ে যাচ্ছে, তিনি কিন্তু সেখান থেকে কিন্তু নিজেকে ওই এক্সিলেন্ট জায়গায় ধরে রাখতে পারছেন। ওই যে একটা অবস্থা, ওইখানে ধরে রাখা যায়। তো মার্শাল আর্টের আমাদের কারিকুলামের মধ্যে কিন্তু ব্রিদিং এক্সারসাইজ আছে, এবং তুমি চাইলে ব্রিদিংকে ডিপ করতে 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 তুমি কিন্তু তোমার অ্যাকশনকে আরও ডিপার করতে পারো, এবং তাতে ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি হয়। আমি এটাকে এভাবে দেখি যে ডে টু ডে লাইফে তুমি তো কাউকে মেরে মেরে ইম্প্যাক্ট দেখাচ্ছ না, বাট ডে টু ডে লাইফে তোমার কিন্তু একটা আনওয়েভারিং মানে আনমুভেবল উইল পাওয়ার তৈরি করে দেয় মার্শাল আর্ট। মানে সাধারণ মানুষ যেটা ভাবছে তুমি সেটাকে করে চলে আসবে, এই যে জায়গাটা, এটা কিন্তু মার্শাল আর্ট তোমার মধ্যে তৈরি করে। দিস ইজ হোয়াট মেক্স ইউ গড। অ্যাবসলিউটলি, মানে গডলি, মানে গড তো একটা নেচার, গড তো কোনো ফিগার না, গডের মতো। ওই গড মানে গডের মানে তুমি স্বাভাবিক ব্যাপার, তোমার মানে তুমি সাধারণ মানুষ তোমাকে যেরকম ভাবে দেখছে, বা সাধারণ মানুষের পক্ষে যেটা অ্যাচিভ করা পসিবল, তোমার পক্ষে সেটা অ্যাচিভ করা সম্ভব। হ্যাঁ, তো মানে ধরো একজন স্পেশাল ফোর্সের আর্মি, তিনি ধরো একটা অপারেশন করে চলে এলেন, তোমার পক্ষে হয়তো ভাবাটাই অসম্ভব যে ওটা কি করে ওইখানে ওই টেরেনে নেমে উনি অপারেশনটা করে চলে এলেন। তার মধ্যেও নিশ্চয়ই ডিটারমিনেশন, ডেডিকেশন, কাজের প্রতি ওইটা আছে, তাই তিনি পারছেন। তো মার্শাল আর্ট করা মানে এক্সট্রা কিছু করা নয়, তোমার এই ডাইমেনশনকে আরো ডিপার করা। আর আমি মনে করি যে ফিজিক্যাল আর মেন্টাল স্ট্রেংথ কেউ যদি দুটোকে নিয়ে একসাথে কাজ করে, তার মধ্যে একটা সুপার ন্যাচারালিটি যেটা সাধারণ মানুষের কাছে লাগলে সেটা তৈরি হতে বাধ্য। তার দৃষ্টান্ত ব্রুস নিজে দেখিয়ে গেছেন সেটা করে। ব্রুসলির কিন্তু সেটাই একটা অবদান। আচ্ছা, অনেক জায়গাতে এরকম দেখেছি যে মানে অনেক কটা ক্যান্ডেল জাস্ট না টাচ করে ওটাকে নিভিয়ে দেয়, লাইক কুংফু বা ওইসবে অনেক দেখেছি। হ্যাঁ, মানে সেইগুলো দেখো, ওগুলো টেকনিক হ্যাঁ নিশ্চয়ই আছে হয়তো সেই সমস্ত টেকনিক, মানে সেগুলোর ওটার সাথে কি চাকরা বা ওই এনার্জিটা কোনোভাবে কানেক্টেড? দেখো, বারবার আমাদের বুঝতে হবে একটা জিনিস যে এই সমস্ত কথাগুলো আমরা বলছি, এগুলো মানে কোনো রকম ওই রকম কোনো ফোর্স তৈরি করতে পারে না যেটা নেচারের এগেনস্টে। আচ্ছা, তোমাকে ন্যাচারাল ল বুঝতে হবে যে নেচারের তো একটা ল আছে। এবার তুমি ধরো এখন তুমি মানে এইভাবে যদি আমি এটাকে নিই, তার মানে তো আমি চাইলে নদীর ফ্লোকে আটকে দিলাম,
আমি চাইলে সমুদ্রকে আটকে দিলাম, এইটা তো নেচারের এগেনস্টে। তো সেটা যারা করে আমার মনে হয় না সেটা করা উচিত। যদি কেউ করেও, আমি জানি না কে করে, বাট করলেও এটা করা উচিত নয়, বিকজ দ্যাট ইজ আ ন্যাচারাল ল। তো এইখানে দাঁড়িয়ে তুমি যেটা বলছো যে ওই মোমবাতিকে ধরো নিভিয়ে দেওয়া, বা ধরো একসাথে অনেকগুলো টাইলস ব্রেক করে দেওয়া, সেগুলো পসিবল, ডেফিনেটলি পসিবল। কিন্তু তার জন্য যে মাস্টারি, যে প্র্যাকটিস দরকার, সেটা তোমাকে করতে হবে। সেটা করলে নিশ্চয়ই সেটা পসিবল। মানে আমি শুধু ভাবছি যে ইন্ডিয়া থেকে তো মেন জিনিসটা শুরু হয়েছে, হ্যাঁ, তারপরে যেহেতু তুমি ওই পরশুরামের কনটেক্সটটা দিলে, তো আমি সেটাই কনসিডার করলাম। তো সেখান থেকে যখন বাইরে গেল, তো মানে এখন তো সবাই মানে মং, শাওলিন, মানে এই জিনিসগুলোতেই মানে মেইনলি আর কি ওদেরকেই কনসিডার করা যে ওদেরই সবকিছু, মানে ওরাই আর কি ব্যাপারটাতে এক্সিলেন্ট, ঠিক আছে। তাই তো মানে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড তাই কনসিডার করে। ইভেন যারা সাধারণ, যারা লেম্যান যদি ধরি আমার মতো, যারা অতটা ডিপ পড়াশোনা করেনি, তারা ওই মানে শাওলিন মঙ্ক মানে লাইক তারা জানবে যে ভাই ইনসেন কিছু মার্শাল আর্ট। তো এরকম কেন? মানে ইভেন এটা তো খুব মানে খুব ভালো একটা ব্যাখ্যা হয় যে এখন ইন্ডিয়ান ক্লাব, মানে যেটাকে মুগুর বলছি, একটা সময় গদার যে কনসেপ্টটা ছিল, সেটা তো এখন মানে ইউরোপিয়ান কান্ট্রি ইন্ডিয়া থেকে এসে কিনে নিয়ে যাচ্ছে, তারা প্র্যাকটিস করছে সেগুলো, সেই সুইং গুলো। ঠিক ঠিক। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি মানে আমি কতটা দেখতে পাচ্ছি, এটা একদমই নয় যে ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন কান্ট্রি আমাদেরকে গুরুত্ব দেয় না, বরাবর দিয়েছে, ফিউচারও দেবে। কিন্তু মানে মাস কালচারে দেখা যাচ্ছে হয়তো কেউ একটা কিছু নিয়ে কথা বলছে, বা আমাদের ইন্ডিয়ান সিনেমা হয়তো ওই জায়গায় এখনো রিচ করেনি, যাতে গ্লোবালি আমরা সেই জায়গাটায় করতে পারছি যে ইন্ডিয়ান যোগা বলো বা ইন্ডিয়ান এইগুলো নিয়ে কাজ হচ্ছে, বা ফিউচারে হবে। বাট আমার যেটা মনে হয় যে এই ট্রেজারটা না যত তুমি খুঁজবে তত তুমি পাবে ইন্ডিয়াতে, এবং তুমি যদি কানেকশন পয়েন্টটা খুঁজতে পারো, যে তোমাকে জেনের কথাটা বললাম, যে জেন অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ওয়ার্ড, ধ্যান। তার মানে তুমি ধ্যান করছো মানে তুমি কিন্তু জেনই করছো। তা তুমি যদি এই ব্যাপারটা নিয়ে একটু জানার চেষ্টা করো, যে তাহলে জেন করছি মানে কি ধ্যান করছি, তাহলে তোমাকে তো এটার বারবার এটাকে তোমাকে লোককে বলতে হবে না যে এটা ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কালচার, এটা তো ইন্ডিয়ান কালচারই। মানে এখন কি হয়ে গেছে বলতো, কুংফু মানে চাইনিজ, ঠিক আছে, একদমই নয়, ক্যারাটে মানে জাপানিজ, এরকম। আমাদের যে বিপ্লবী আন্দোলন হয়েছিল ব্রিটিশদের এগেনস্টে, যে আমাদের যে আন্দোলন করেছিল, আমাদের সেখানে তো বাঙালিদের তো তুমি মানে যদি তুমি বলো, আমাদের সেখানে আমার মনে হয় যে 70-80% আমাদের বাংলা থেকেই সেই সময় একটা আন্দোলন তৈরি হয়েছিল। তার রুট কিন্তু লোকে যতই এটা ভুলে যাক, কিন্তু সেখানে একটা ফিজিক্যাল কালচার ছিল। স্বামী বিবেকানন্দ কিন্তু খুব ভালো বক্সারও ছিলেন। তো আমাদের যে বাংলার যে কালচার, ফিজিক্যাল কালচারটা, সেটা কিন্তু তখন ছিল, এবং তার কিন্তু একটা ব্যাকএন্ডে বড় সাপোর্ট কিন্তু পেয়েছিল আমাদের আন্দোলন, স্বদেশী আন্দোলন। ঠিক ঠিক। আমরা যদি দেখি বিপ্লবী আন্দোলনে, বিপ্লবীদের যদি দেখি, তারা কিন্তু ফিজিক্যালি প্রচন্ডভাবে কন্ডিশন ছিলেন। এবং এই যে দেখছি যে ধরো একজন 63 দিন জেল খাটছেন, তিনি ওখানেই তিনি মৃত্যুবরণ করছেন, এই যে রেজিলিয়েন্সটা, এই যে তাদের যে করার পেছনে যে এই যে একটা যে কি বলবো একটা ব্যাক এন্ডে অনুপ্রেরণাটা, সেটা শুধু মেন্টাল না, তার পেছনে ফিজিক্যাল কন্ডিশনিংও নিশ্চয়ই ছিল। তাই ভুলে আমাদের এগুলোকে চর্চা করতে হবে। আমাদের মতো পাবলিক হলে তো শুধু মেন্টালি বেঁচে থাকতে পারবে না, না, এই চর্চাটা করতে হবে। তাই করলেই আমরা জানতে পারবো যে আমরা যদি তোমাকে যে প্রথমেই বললাম লাঠি খেলা, আমরা কজন আছি বাংলা লাঠি খেলাকে এখন এক্সপ্লোর করছি, সেটাই আমরা তো জানিই না। হয়তো সেইগুলোকে যত চর্চা হবে তত মানুষ সেগুলো বিষয়ে জানতে পারবে, তত মানে ওটা তুমি যেরকম যত জানবে তত বেশি জানতে। ইভেন তুমি যদি আমাদের গোর্খা, মানে আমাদের যে গোর্খা রেজিমেন্টের ইন্ডিয়ান আর্মির এখন যে উইং, সেটা তো ব্রিটিশদের কলোনিয়াল টাইমে করা। তো তাদের যে মার্শাল ওয়ে, তাদের যেভাবে তারা লড়াই করছে, সেটা তো ইটসেলফ একটা ইভলভ মার্শাল আর্ট। তাদের যে বিভিন্ন ওয়েপনের ইউজ আছে, নাইফের ইউজ আছে, খুবকুড়ি ওদের যেটা তার ইউজ আছে, সেই ওয়েটা তুমি দেখো, সেটাও তো একটা মার্শাল ফর্ম। মানে মার্শাল আর্ট কিন্তু এরকম নয় যে কোনো একটা সিস্টেম যেটা লোকে জানছে সেটাই মার্শাল আর্ট। মার্শাল আর্ট মানে তুমি যদি এখন রাস্তায় বেরিয়ে কারোর সাথে মারামারি করো, তুমি যদি তোমার মতো করে করো, তাহলে ওটাই তোমার মার্শাল আর্ট। এটার কিন্তু কোনো নাম বা পরিচয় দরকার নেই, যেটাকে ব্রুসলি যেটার কথা বলেছিলেন বারবার। বুঝতে পারলাম। তাহলে আজকে অনেক কিছু জানতে পারলাম, আশা করছি এরপরে আরো অনেক কিছু জানতে পারবো। তোমার অর্গানাইজেশনের ব্যাপারেও কথা বলবো ইন ফিউচার। ওটার জন্য আমি সেপারেট একটা এপিসোড রাখতে চাই, কারণ কি ওটাতেও জানার মতো অনেক কিছুই রয়েছে।
তো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। হ্যাঁ, একদম খুব ভালো লাগলো তোমার এই পডকাস্ট এবং তোমার এই জার্নিটার জন্য আমার অনেক শুভকামনা। তুমি এই যে নতুনভাবে মানে কন্টেন্ট ক্রিয়েশনকে শুরু করেছো, নতুন একদম ডিপ নলেজকে তুমি সবার সামনে নিয়ে আসছো, একদম সেটা খুব দরকারি আমি বিশ্বাস করি, এবং আমি অনেক অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার জার্নি। থ্যাংক ইউ।